নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের এশিয়ান। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, কথায় আসে না যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। 5ই আগস্ট 2024 বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করা হলো সেটা কিন্তু তিনি ভুলে যাননি। আর তার সাপোর্টার যারা রয়েছে তারাও কিন্তু মনে রেখেছিল। তারা কিছুদিনের জন্য চুপ করে গিয়েছিল। এখন সম্পূর্ণ ওয়েদার আলাদা বাংলাদেশের। এখন নাকি শোনা যাচ্ছে যে বাংলাদেশের কিছু উপদেষ্টা, কয়েকজন সমন্বয়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবার কল করে তার সঙ্গে এখন সেফ এক্সিট নেওয়ার প্ল্যান করছে। মানে এক কথায় বলা যেতে পারে যে প্রধানমন্ত্রী যদি দেশে ফিরে, শেখ হাসিনা যদি দেশে ফিরে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পরিণতি কি হবে সেটা তারা আগে থেকেই উপলব্ধি করতে পারছে। আর যে কারণে এই সেফ এক্সিট যে ব্যাপারটা সেটা নিয়ে বেশ জলঘোলা হচ্ছে এখন বাংলাদেশে। এটা সমন্বয়কদের মধ্যেও অনেকে বলছে যে কেউ সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে এই কথাগুলো। শুধুমাত্র উপদেষ্টা নয়, যারা 5ই আগস্টের পরে নিজেদেরকে বড় হনু ভাবতে শুরু করেছিল, সেই হনুগুলো না এখন ধরা পড়ে যাচ্ছে। আজকের ডেটে দেখুন, শেখ হাসিনার যথেষ্ট একটা ইমেজ ভালো হয়েছে বাংলাদেশের মধ্যে, এমনকি বিদেশের মাটিতেও শেখ হাসিনার ইমেজ ভালো হয়েছে। কারণ বেশ কিছু ভুয়ো তথ্য বাংলাদেশে ফুটে উঠেছে। দেখুন, ভুয়ো তথ্য যেগুলো ছিল সেগুলো প্রমাণিত হয়েছে। সবকিছু তো সেই শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলুন তো? সেই রকম ব্যাপারটা হয়েছিল। যে আন্দোলনটা ছাত্র জনতা মিলে সম্পূর্ণ করেছে, সেই আন্দোলনটা গুটি কয়েক মানুষ তার ফ্যাসিলিটি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আর সাধারণ মানুষ সেটা বুঝতে পেরেছে। আর এখন তারা এটা আরো ভালোভাবে বুঝতে পেরেছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর কোনো রাজনৈতিক পার্টি বা আর কোনো লিডারের ক্ষমতা নেই তাদেরকে সঠিকভাবে ফ্যাসিলিটি দেওয়া, বাংলাদেশকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই। কারণ দেখুন, 1971 সালে এই মাত্র 50 বছর আগে যাদের হাতে মার খেয়ে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, বাংলাদেশকে সৃষ্টি করেছে, সেই বাংলাদেশ আজকে আবার সেই পাকিস্তানের পা ধরে টানাটানি করছে যে তোমরা এসো, আমাদের দেশে এসো, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এ তো ভারত সরকারের কঠোর একটা সিদ্ধান্ত যে বাংলাদেশকে একদিকে সাইড করে রেখেছে, কোণঠাসা করে রেখেছে। না হলে বাংলাদেশ যদি এখনকার এই ইউনূসের যদি ক্ষমতায় থাকতো, তাহলে তারা পাকিস্তানের সঙ্গে যোগ করে নিত এই বাংলাদেশকে। কিন্তু সাধারণ মানুষ তো সেটা চায় না। কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে যোগ করে নেওয়া হোক? সেটা চায় না। দেখুন, অনেকে ভারতকে ভালো না বাসতেই পারে, ভারতের সঙ্গে তাদের ভালো সম্পর্ক না থাকতেই পারে, ভারতকে পছন্দ তাদের নাও হতেই পারে, কিন্তু পাকিস্তানকে কিন্তু এখনো সিকিভাগ মানুষ রয়েছে যারা পছন্দ করে না। তাই ওইটাই, যারা পাকিস্তানের বেশি তালওয়া চাটবে, পেছন চাটবে, তাদের পরিস্থিতি এক্স্যাক্টলি সেটাই হবে। এখন যেটা হচ্ছে, অনেকে সেফ এক্সিট নেওয়ার প্ল্যান করছে। আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো। আমরা বললে তো আবার বাংলাদেশি ম্যাক্সিমাম লোকের পছন্দ হয় না, এমনকি আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু মানুষ রয়েছে যারা আবার বলে যে এসব খবরগুলো আপনি পান কোথা থেকে, ফালতু, এরকম কোনো কিছু ঘটতেই পারে না। তো বাংলাদেশের মিডিয়ার কিছু ব্যক্তিত্ব রয়েছে, যারা বিশ্লেষক রয়েছে, তাদের মুখ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এই প্রতিবেদনটা শুনুন, শোনার পরে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি বাংলাদেশে আগামী দিনে কি হতে চলেছে। তো চলুন প্রতিবেদনটা দেখাই, তারপর আবার ফিরে আসছে আপনাদের কাছে। যাহা রটে তাহা কিছুটা বটে, এই প্রবাদটাই আজ সবচেয়ে মানায় ডক্টর ইউনূসের ক্ষেত্রে। রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনূস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন নিরাপদ প্রস্থান খুঁজতে। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতাটা কিন্তু নির্মম। কারণ যিনি একসময় আওয়ামী লীগবিহীন বাংলাদেশের কল্পনা বিক্রি করেছিলেন বিদেশি পরামর্শদাতাদের কাছে, আজ তাকেই সেই আওয়ামী লীগের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে। দুঃখজনক। দেখা যাক দুঃখটা কেমন। ডক্টর ইউনূস কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেহেদী হাসানকে, বিখ্যাত সাংবাদিক। সাক্ষাৎকারে তিনি যেভাবে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে ইঙ্গিত দিয়েছে তা আসলে তার রাজনৈতিক দিক বদলের প্রকাশ। পশ্চিমা মহলে যারা আগে ইউনূস প্রকল্পে বাজি ধরেছিল তারাও এখন বুঝতে শুরু করেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা অসম্ভব। বিদেশিরা তাই আবার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বা করছে। এই দৃশ্যপট নতুন নয়। 2007-8 সালের কথা স্মরণ করি চলুন। 1-11 সরকারও এরকম এক সময় ফাঁদে পড়েছিল, যখন নিজের তৈরি শক্তিশালী প্রশাসনিক কাঠামোই শেষে তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
গিয়েছিল। তখনকার তত্ত্বাবধায়ক সরকারের কুশীলবরা ফখরুদ্দিন আহমেদ, জেনারেল মঈনুদ্দিন আর তাদের চারপাশের উপদেষ্টা বৃত্ত একটা সময় ভেবেছিল দুই দলকেই, আওয়ামী লীগ এবং বিএনপি, চিরতরেই রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবে। রুই কাতলা নেতারা জেলে, মাঠে যৌথ বাহিনীর তল্লাশি, দুদকের অন্ধ দৌড়, টিআইবি, সুজনের তথাকথিত সংস্কার নাটক, সব মিলে সেই সময়ের বাতাসে ছিল এক ধরনের অচিন্তনীয় দমন নীতি। সেই সরকারের তখন ক্ষমতার পরিধিতে ছিলেন ইউনূসও। তার সেই সময় রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ছিল তথাকথিত সংস্কারের রাজনীতির অংশ। উদ্দেশ্য ছিল এমন একটি নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করা যেখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়ই প্রান্তিক হয়ে পড়েন, মাইনাস হয়ে যান, আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে তথাকথিত নাগরিকদের হাতে, যা বাস্তবে ছিল মার্কিন ছায়ানীতির প্রতিফলন। আপনাদের একটি ভিডিও দেখাই, আপনারা বুঝতে পারবেন যে একই কাজ হচ্ছে এই সময়ও। আমেরিকা এই জঙ্গি মার্কা তুমি পাঠিয়ে দিবে বাংলাদেশে বাজে দেখি আমি এখন এই সময়ও ওই বদিউল আলম মজুমদার, সুজন, আলী রিয়াজ এরা আমেরিকা থেকে এসে এই কাজই করছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনরা প্রথমে ভেবেছিলেন আমেরিকান প্রেসক্রিপশন মেনে সংস্কার আবৃত হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি সাথে ইউনূসের নাগরিক দল, এই তিন মিলে এক ধরনের পাতানো নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন। কিন্তু সময় যত গড়িয়েছে তারা বুঝেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক বাস্তবতা তৈরি করা সম্ভব নয়। মাঠ পর্যায়ের আওয়ামী লীগ তখনও গোড়ার মতো শক্ত, মানে ভয়ঙ্কর একটি শক্তিশালী রাজনৈতিক দল। শেখ হাসিনা জেলেও ছিলেন কিন্তু তার প্রভাব ছিল অটুট। ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন দুজনেই শেষ পর্যন্ত মনে করছিলেন যে এই অবস্থায় দেশে থাকা মানে রাজনৈতিক মরণ, মানে আত্মহনন। তখনই তারা দিল্লির দরজায় গিয়ে কড়া নাড়েন, শুধু পরামর্শের জন্য নয়, কিন্তু নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করার জন্য। দিল্লিতে তখন কংগ্রেস সরকার, ভারতীয় সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে শেখ হাসিনাকে রাজি করানো ছাড়া কোনো নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব নয়। তাই দিল্লির পরামর্শেই ফখরুদ্দিন মঈনুদ্দিন দুই নেত্রীর জামিনের ব্যবস্থা করে এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনের পথ খুলে দেয়। শেখ হাসিনা সেই পথেই ফিরে আসেন আর ফখরুদ্দিন মঈনুদ্দিন নিরাপদে দেশ ছাড়েন। কিন্তু আজও তাদের অবস্থান কার্যত গৃহবন্দী জীবনের মতো। যুক্তরাষ্ট্রের কোথায় তারা আছেন কেউই তাদের খোঁজ জানে না। যেখানে তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেটা কি মুক্তি নাকি রাজনৈতিক নির্বাসন? ভাবুন, 2007 সালে ঘটনার যে ভিডিওটি দেখালাম, একই কাজ চলছে এখন। এই ইতিহাসই আজকের প্রেক্ষাপটে ফিরে এসেছে নতুন ভাবে। এখন বলা হচ্ছে ইউনূস মহাজনের 6 জন উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। একই উদ্দেশ্য, একটি সম্মানজনক সেফ এক্সিট। কেউ কেউ হাসছেন, কেউ কেউ বলছেন গুজব, কিন্তু যারা 1/11 পরিণতি জানেন তারা বোঝেন যে এই আতঙ্কের শেকড়টা আসলে কোথায়। কারণ আওয়ামী লীগের সঙ্গে বিরোধ মানে কেবল রাজনৈতিক ঝুঁকি নয়, বরং অস্তিত্বের একটি প্রশ্ন। ডক্টর ইউনূসের ভয়টাও ঠিক এখানেই। তিনি জানেন বাংলাদেশের জনগণ, প্রশাসন এবং মিডিয়ার বড় অংশ তার প্রতি ইতিমধ্যে আস্থা হারিয়েছে। গত 1 বছরে দেশের সাংবাদিকদের উপর হামলা, খুন, শিশুর উপর নির্যাতন, সব মিলিয়ে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে, তাতে বিদেশি সমর্থন থাকা সত্ত্বেও কোনো নাগরিক সরকার টিকে থাকবে না, মানে সিভিল সোসাইটির এই সরকার টিকে থাকবে বলে মনে হচ্ছে না। উপরন্তু মাঠের রাজনীতি আরো আওয়ামী লীগের দিকেই ফিরছে। এই বাস্তবতায় ইউনূসের আশ্রয় খোঁজা স্বাভাবিক। এদিকে পশ্চিমা ডিপ স্টেট ও তাদের স্থানীয় অংশীদাররা পুরনো কৌশলেই খেলছে, কারণ তারা কখনো এক জুড়িতে সব ডিম রাখে না। বিএনপি, জামায়াত এমনকি ইউনূস সবাইকে তারা সম্ভাব্য বিনিয়োগ হিসেবে রাখে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকেই তারা ব্যবহারযোগ্য ব্লক মনে করছে, অন্তত আগামী কয়েক বছরের জন্য। বিএনপি অনেকটা নিয়ন্ত্রিত, জামায়াত অর্ধেক ব্যর্থ, আর ইউনূসের এনসিপি পুরোপুরি ভঙ্গুর। যার ফলে একসময় শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ কল্পনা করেছিলেন যারা, তারা এখন শেখ হাসিনার কাছে নিরাপত্তা খুঁজছে। এর মধ্যে আরেকটি ব্যর্থ নাটক ঘটে গেছে। আরেক মার্কিন এজেন্ট, সরকারের নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগের কিছু নেতাকে বিকল্প লীগ তৈরির প্রস্তাব দিয়েছিলেন। ব্যবসায়িক ডিল, হানি ট্রাপ এবং রাজসাক্ষ্যের মোহে তাদেরকে ফেলে শেখ হাসিনাকে ঘিরে 75-এর মতো অভ্যন্তরীণ বিভাজন তৈরির একটা চেষ্টা চালান এই খলিল এবং তার গোয়েন্দা সংস্থা। কিন্তু সেই পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থার নজরদারিতে সম্পূর্ণ ভেস্তে যায়। যারা কলকাতা এবং দিল্লিতে ছিলেন তারা সবাই ভারতীয় নিরাপত্তার আওতায় থাকায় খলিলের দল কারো নাগাল পায়নি। শেষমেশ ব্যর্থ হয়ে তারা কয়েকজন নেতার নাম এবং ফোন নাম্বার ফাঁস করে দেশে ফিরে আসে খালি হাতে। শুধু পত্রিকায় কলকাতা এবং দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের ঠিকানা এবং ফোন নাম্বার ফাঁস করে দেয় বাংলাদেশে। এটাই তাদের অর্জন এই ইন্ডিয়া মিশনে। এই ব্যর্থতার পর থেকে ইউনূস এবং তার বৃত্তের মুখোশ খুলে যায়। তারা জানে শেখ হাসিনাবিহীন রাজনীতি এখন বাস্তবসম্মত নয়। আবার শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে থাকা মানে নিজেরই রাজনৈতিক পরিণতি ত্বরান্বিত করা। ঠিক এখানে আসে সেফ এক্সিটের গল্প, যেমনটা এক সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের হয়েছিল। আজকে ইউনূসের অবস্থান সেদিনের 1/11 চেয়ে আরো অনেক দুর্বল। তখন তাদের হাতে ছিল সেনাবাহিনী, প্রশাসন এবং আন্তর্জাতিক সমর্থন, সব ছিল, এবং দেশের ভিতর মানুষও তাদের অনেক সমর্থন দিয়েছিল। ইউনূসের কাছে এখন শুধু আছে বিদেশি শুভাকাঙ্ক্ষীদের কাগুজের সমর্থন। শেখ হাসিনা আগেও এই ধরনের পরিস্থিতি সামাল দিয়েছেন, এবারও দিচ্ছেন। ফলে ইউনূস বুঝে গেছেন ভবিষ্যতের রাজনীতি আওয়ামী লীগের দিকেই যাচ্ছে, আর সেই রকি দীর্ঘমেয়াদে টিকে থাকবে। এ কারণে এখন তার প্রয়োজন শেখ হাসিনার আশীর্বাদ এবং সম্মানজনক প্রস্থান। যারা এই খবর শুনে একটু হাসছেন তাদের মনে করিয়ে দেই যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, শুধু চরিত্র বদলায়। 1/11 ফখরুদ্দিন মঈনুদ্দিনরা যেমন শেষ পর্যন্ত শেখ হাসিনার কাছে নিরাপত্তা খুঁজেছিল, তেমনি আজ ইউনূসও সেই দরজায় কড়া নাড়ছেন। কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একমাত্র ব্যক্তি যিনি প্রতিপক্ষকেও নিরাপদ রাখতে পারেন যদি তিনি চান। আর ঠিক এই কারণেই এখন বাতাসে ভাসছে এই কথা, ইউনূসও কি সত্যি সেফ এক্সিট চাইছেন শেখ হাসিনার কাছে? প্রশ্নটা আপনাদের কাছে রাখছি না, আমি প্রশ্নটার উত্তর আমার এই পুরো ভিডিওতে দিয়ে দিয়েছি। আশা করি বুঝেছেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো দেখলেন তো, একেই বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। এখন কিন্তু শেখ হাসিনার সময় চলে এসেছে। এটাও শোনা যাচ্ছে যে বেশ কয়েকদিনের মধ্যে শেখ হাসিনা বিভিন্ন দেশের যে বড় বড় লিডার রয়েছে তাদের সঙ্গে কথা বলবে
এবার বাংলাদেশের নিজেকে পুনরায় স্থাপন করার জন্য সে তাদের সঙ্গেও কথা বলতে পারছে। এখন কি হবে, কাদের কি হবে, আমি সেটা বলতে চাইছি যে কি হবে সেই সমস্ত ব্যক্তিদের যারা এতদিন ধরে বলে এসেছে যে শেখ হাসিনা ভারতে গিয়ে খুব ভুল করেছে, ভারতের একমাত্র যে পথ সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দেওয়া। বাংলাদেশের সরকারই হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা নিজে বলেছে যে আমি রিজাইন দিইনি। তাহলে সে যখন রিজাইন দেয়নি তাহলে আইনের দিক দিয়ে এখনো কিন্তু সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর বাংলাদেশের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারকে কিন্তু আমাদের ভারত সরকার মানে না। আমাদের ভারত সরকার বারবার বলে এসেছে এই অবৈধ সরকারের সঙ্গে আমাদের কোনো রকম ডায়ালগ হতে পারে না, আমরা কোনো রকম কথাই বলবো না এদের সঙ্গে। আমরা একমাত্র কথা বলবো নির্বাচিত সরকারের সঙ্গে, সেটা যে কোনো সরকার হতে পারে। আর সকলেই জানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে বারবার বাংলাদেশের নির্বাচনকে ডিলে করছে, বারবার চেঞ্জ করছে ডেট, কেন করছে? সে জানে যে এখনো যদি ইলেকশন করানো হয় আর সেখানে যদি আওয়ামী লীগ বলে একটা যে পার্টি, জাতীয় পার্টি, সেই পার্টিটা যদি থাকে তাহলে মানুষ 70 to 75% ভোট এখন ঘুরে এই পার্টিতেই পড়বে। আর ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তৈরি করা যে এনসিপি, সে তো কোন রকম ভাবে ডাল গলাতে পারলো না। কারণ কিন্তু দেখুন, উগ্র কিছু ছেলেপিলে দিয়ে হয়তো দাঙ্গা হাঙ্গামা করা যেতে পারে, কিন্তু রাজনীতি চালানো যায় না উগ্র কিছু ছেলেপেলেদের নিয়ে। তারা মুখে যা ইচ্ছে তাই বললো, সেটা রাজনীতির কথা নয়। দেশের পার্টিকুলার কিছু উগ্র মানুষদেরকে সঙ্গে আনা যায়, তাদের ওই মন্তব্য দিয়ে, তাদের ওই লাঠি খেলা দিয়ে কিন্তু দেশকে চালানো যায় না। সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। এমনকি অটোওয়ালা থেকে শুরু করে রিক্সাওয়ালা সকলেই বলেছে যে বাংলাদেশকে যদি কেউ চালাতে পারে এখনকার বর্তমানে যে সমস্ত নেতারা রয়েছে, তাহলে সেটা হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনা ছাড়া তারা আর অন্য কিছু চায় না, অন্য কাউকে দেখতেও চায় না এই বাংলাদেশের মসনদে, বাংলাদেশের গদিতে। তাই আগামী দিনে শেখ হাসিনা যদি যায় তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাস্তা, বেরিয়ে যাওয়ার রাস্তাও যে বন্ধ হয়ে যাবে। যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসও চাইছে এখন শেখ হাসিনার সঙ্গে একটা বেশ মাখো সম্পর্ক তৈরি করতে। দেখুন, প্রত্যেকের হিসাব নেবে, কারণ যে পরিস্থিতি করেছে তাতে প্রত্যেকের হিসাব নেবে আওয়ামী লীগ, এটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারছি। শুরু হয়ে গিয়েছে, নারদ বেড়ে গিয়েছে বাংলাদেশে। আর এই যে ভেলকি দেখানো শুরু করেছে, এই ভেলকি কিন্তু খুব সহজে ছাড়বে না। বহু সহ্য করেছেন বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা বলা যেতে পারে, যার লিডারশিপে বাংলাদেশ তৈরি, সেই লিডারকে এমনভাবে হেনস্থা এই বাংলাদেশের সাধারণ মানুষ, আমি বলবো যে বাংলাদেশের রাজাকাররা করলো, সেটা কিন্তু আমরা এর আগে কোনোদিন এই প্রদর্শন বা এই ধরনের নিদর্শন আমরা কোথাও খুঁজে পাইনি। এটা কিন্তু মেলাভার এই ধরনের নিদর্শন। তাই এর সকলের কিন্তু রীতিমতো সাজা হবে। তাদের প্রত্যেকের জন্য লিস্ট করাই হয়ে গিয়েছে কার কতদূর কি হবে। তাই কে কে এখন পালিয়ে বাঁচবে সেইটা নিয়ে এখন টেনশন চলছে যে আমি কার সঙ্গে পালাবো, আমি কোথায় পালাবো, কি করব। এই প্রতিবেদনটা দেখলেন, এখানে তো প্রচুর ডিটেলসে দেওয়া হলো। এই ধরনের প্রতিবেদন আপনারা শেয়ার করুন। দেখুন, এটা সাধারণ বাংলাদেশে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তাদের ইনফরমেশনের জন্য এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই আমার প্রতিবেদনটা অবশ্যই শেয়ার করুন সাধারণ মানুষের কাছে, আর একটি লাইক করে দিন যদি ভালো লেগে থাকে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। আজকের মতো এই প্রতিবেদন আমি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।